এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভাইয়া, সামার র্যাম শো এর প্রস্তুতি কেমন? রাজ হাতের ড্যাম্বেল রেখে তোয়ালে দিয়ে ঘর্মাক্ত মুখ মুছে জবাব দেয়, সব চলছে ভালোভাবেই। সময় মতো শো অর্গানাইজ করা হবে। তা ডিজাইনিং ড্রেস সিলেক্ট হয়েছে? সেগুলো তো আবার কারিগর দ্বারা তৈরি করতে হবে। রাজের চিবুক এবার কঠিন হলো, বলল, তেমনই। সব প্রায় সেম ডিজাইন নিয়ে আসে, মন মতো হয় না। ভাবছি নতুন ডিজাইনার নিয়োগ দিব। আর কত দেরি করবে? সময় তো থেমে নেই। ভাইকে আরো চিন্তায় ফেলা পাল্টা উত্তর রামিমের। রাজ চুপচাপ দাঁড়িয়ে ভাবছে হয়তো কিছু। রামিম সমাধান দিল ওষ্ঠে বাঁকা হাসি ফুটিয়ে, ভাই, আমি তোমাকে বেস্ট বেস্ট ডিজাইন করা ড্রেস আর ডিজাইনার এনে দিতে পারি। রাজের অবাক বদন, চোখ বড় বড়, কণ্ঠে উঁচু স্বর, রাজনীতি ছেড়ে এসবে আবার কবে থেকে ইন্টারেস্ট জাগলো? ভাইয়া, এখন এসব কথার সময় নাই। আই অ্যাম সিরিয়াস। শাহ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসের অফিসিয়াল সার্ভার থেকে মেইল পাঠাই দিতে হবে। আমাদের কন্ট্যাক্ট পেপার রেডি করে সব ফর্মালিটিস শেষ করে লাঞ্চ ব্রেকের পর মিটিং রাখো। বাসায় লয়ার ডাকো। আমি সব অ্যারেঞ্জ করে দিচ্ছি। রাজের কথা নেই, চেয়ে আছে ভাইয়ের দিকে, যেন অদ্ভুত কিছু শুনল এখনই। এই ছেলের মতোই গতি বোঝা আজ যেন দায় হয়ে উঠেছে রাজের কাছে। অফিসের ব্যাপারে এত আগ্রহ কেন? এগিয়ে ভাইয়ের সামনে দিয়ে গিয়ে হাত দিয়ে চেক করলো কপাল, গলা, যে শরীর খারাপ হয়নি তো। রামিম বিরক্ত, একটু সরে গিয়ে তেমন কণ্ঠে বলে, দুর্বল, তোমার কাছে হেল্প করতে চাইলাম আর তুমি কি সব শুরু করছো? রাজ আর কথা বাড়ালো না, সায় দিল ভাইয়ের কথায়। সে তো জানে ভাইয়ের মনোভাব। বলে রাখা ভালো, সে চাইলেই নিজেই নিয়োগ দিতে পারত, কিন্তু সমস্যা নাহিদ। সে চতুর, তাই তো এত ছলনা। আবার তারও দরকার নতুন কালেকশন, যা যা করা লাগবে সে সব করার জন্য ফোন দিল ম্যানেজারকে। রামিমের মনে লাড্ডু ফুটছে, উচ্ছ্বসিত সে। আজ শাহ নেওয়াজ রাজের উসুল খেলাপ হবে। ভাইয়ের কথা শেষ হলে কাজ জড়িয়ে ধন্যবাদ জানায়, সাথে বলে উঠে, বাট আই হ্যাভ এ কন্ডিশন। সন্ধিহান দৃষ্টি ফেলল রাজ, বলে, উল্টাপাল্টা আবদার করবে না। আর কাজের পর ভেবে দেখব কন্ডিশন মানা যাবে কি যাবে না। কাজ তোমার পছন্দ হবেই হবে। ওকে। দুই ভাইয়ের এমন মুহূর্ত স্থায়ী হলো অফিস স্টাফরা আসা পর্যন্ত। অনেক কাজ সারতে হবে রামিমকে, সবটা গুছিয়ে নিতে হবে পারফেক্টলি। সকালে নাস্তা করতে বসেছে নওশী একাই। নাহিদ বউকে নিয়ে হসপিটালে পৌঁছে দিতে গেছে। মিথিলা দাদুর সাথে কলেজে গিয়েছে। প্রথম ক্লাস তার কলেজ জীবনের। নওশীরও ভার্সিটি ক্লাস শুরু হবে আজ থেকে। পুরোপুরি রেডি হয়ে খেতে বসেছে সে। পাশে পারুও খাচ্ছে আর এটা সেটা বলছে ঢাকা শহরের ব্যাপারে। ঘুরতে চায় সে এই শহরটা। খাওয়ার মাঝে ফোন বেজে উঠল নওশীর। স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেখে ব্যস্ত হাতে রিসিভ করলো তা। শোনা গেল অপর পাশ হতে, কলিজা, তুমি কি কোথাও তোমার ডিজাইন জমা দিয়েছিলে? তারা কাজ করতে চায় তোমার সাথে। এ ব্যাপারে আমাকেও কিছু বলনি। মেল আসলো শাও টেক্সটাইল অফিস থেকে। অবাকতা রেশে বলে উঠে নওশী। না তো ভাইয়া। দুপাশে নীরবতা। নাহিদ কিছু পল ভেবে বলে উঠে, বেস্ট সুযোগ একটা এসেছে তোমার জন্য। সব খবর নিয়ে দেখলাম। তুমি ভার্সিটি যাও, আমি সব ঠিক করে নিচ্ছে। পারু তোমাকে রিসিভ করতে যাবে। নওশী বুঝল না আগামাথা কিছু, তবে ভাইয়ের কথায় কথাও পারল না আর। চুপচাপ ঠিক আছে বলে কল কেটে দিল সে। ভাবনায় আসে একজনের কথা, পরনে সবুজ রঙের সালোয়ার কামিজ, পেন্সিল হিল, ধূসর বাদামি রাঙা চোখে কাজল, প্রলেপ। মুখে কোনো প্রসাধনী নেই, তবুও গরমে আরক্তিম গৌরবর্ণ ফুটিয়েছে আনন্দে। স্বল্প ভেজা কেশরাজি ছেড়ে দেওয়া যা মাটি ছুঁই ছুঁই। ভার্সিটির সামনে গাড়ি থামলো। রহিম মিয়া নেমে দরজা খুলে দিলে নেমে আসে নওশী। চারপাশে স্টুডেন্টে সরগম,
প্রাঙ্গণ। নসি চারপাশে চোখ বুলিয়ে খানিক অস্বস্তিতে পড়ে গেল। অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ তার আজীবনের নতুন এক সূচনা। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বে। সুদূর আমেরিকা থেকে ফেরান রমণীর চিত্ত জরিমা, মাইগ্রেশনের সমস্যা আর এত গরম শহরে হাওয়ায় পোশাকে বেশ পরিবর্তন তার। খোলা চুলের ফলে সবার হা হওয়া নজর ঠিকরে পড়ে যেন অসাড় হলো কায়া। সবাই বিমূর নেত্রে তাকিয়ে নসির পানে, যেন দেখেনি এমন নারী। হয়তো সব এমন রমণী দেখেছে বলে। ভাটি অঞ্চলের বুঝি কন্যা তোমার ঘর? সব জড়তা পেছনে ফেলে হাঁটা দিল নিজ ডিপার্টমেন্টের দিকে। বিশাল কনফারেন্স রুমে নিজের আসনে আয়েসি ভঙ্গিমায় বসে রাজ। একে একে আসছে গুরুত্বপূর্ণ পদের হেডরা, সালাম জানিয়ে বসছে তাদের আসনে। ব্যস্ত হস্তে শেষবার পরখ করছে ফাইলপত্র। রাজের আঁখি অধীর, শেষমেশ আসল তার প্রেয়সী নিজে হাতে ধরা দিতে। কাচের গেট ঠেলে পারো ঢুকলো কেবিনে। পেছনে রহিম চাচা লয়ার, তাদের হাতের লাঞ্চ ব্যাগ, ড্রয়িং সরঞ্জাম রাখা ব্যাগ, ফাইল ব্যাগ, ইলেকট্রনিক্স রাখা ব্যাগ। ভার্সিটি থেকে সোজা আসলো কাজে, অন্য কাঁধ ব্যাগ নসির আসনের সামনে টেবিলে রাখলো সযত্নে। রাজের চোখ ছোট, চেয়ে দেখছে মহিলা হোস্টেল বানা একাংশ জায়গাটি। চিত্তে অবাকতা, মস্তিষ্কে প্রশ্ন। ছেদ হয় পারু যখন চেয়ারে বসে, তখন মিস মিনা আসেন সেখানে। পারুকে উদ্দেশ্য করে বলেন, এক্সকিউজ মি, আপনি এখানে বসতে পারেন না। নিজেকে করা এমন কথায় প্রশ্ন চোখে তাকালো পারু। উত্তর দিল না সে। তখনই ঢুকোয় নসি। বেখালি আর চোখে নজর পড়তেই রাজ থমকে গেল যেন। চেয়ে নিবিষ্ট নয়নের সামনে এগিয়ে নসি সালাম দেয় আশেপাশে উপস্থিত স্টাফদের। মিস মিনা একগাল হেসে হাতের দ্বারা আসন দেখায় বসার জন্য। নসি বসলো। হাতের পার্স ব্যাগ রেখে খোলা চুল মেঝেতে নোংরা হচ্ছে জন্য হাত দ্বারা উঁচু করে তুলে ঝেড়ে নিল তা। হাত খোপা করে প্রয়োজনীয় জিনিস বের করতে লাগে। মিস মিনা ফের পারুকে কিছু বলতে যাবে, রাজ থামিয়ে দেয়। ওনাকে পারুর কথা বলা হয়নি, তাই ভেবেছে হেল্পিং হ্যান্ড। রাজ চোখের ভাষায় কাজে যেতে বললে চলে যান তিনি। নাহিদ এসে রাজের সাথে কর্মর্দন শেষে শুরু হয় মিটিং। মনিটর স্ক্রিনে নসের ডিজাইন 3D অ্যানিমেশনে দেখানো হচ্ছে, আর তার খুঁটিনাটি বর্ণনা দিচ্ছে প্রেজেন্টেশন ডিজাইনার। নসির তাতে ধ্যান নেই, খুব মনোযোগে দিয়ে চুক্তিপত্র দেখে নিচ্ছে। কোনো কিছু পরিবর্তন করা হয়েছে কিনা, আর কিছু বাদ পড়েছে কিনা। কাজের মাঝে হঠাৎ বলে ওঠে নসি, ওয়েট আ মিনিট, চুক্তিতে আমাদের ডিমান্ড হেরফের হয়েছে। উপস্থিত সবাই এমন কাজে ইস্তিমত জড়সড় হয়ে তটস্থ। রাজের পছন্দ না তার নিয়মের বাইরে চুক্তি করা। নসির কথা নাহিদ টেনে নেয়, কোনো সমস্যা কলিজা? জি ভাইয়া, প্রফিটের 5% চ্যারিটিতে দেওয়ার উল্লেখ ছিল, সেটা নেই। এটা আমাদের রুলসে নেই। রাজের কথায় হাত তুলে থামিয়ে দিল তাকে। চুপ থাকতে বলল, হয়তো তার কথা শেষ হয়নি তাই। রাজ স্বাভাবিক, কিন্তু সবার চোখ চড়ুক গাছ। দেখছে সবাই এত বছরের অধ্যত্ত ভাঙা নারীর কাণ্ড। নওশির হেলদোল নেই, বলে গেল নিজের মতো, দ্বিতীয়ত, কথা ছিল 22টা ড্রেস ডিজাইন চেয়েছিল, কিন্তু আমারগুলোর সাথে আরও আলাদা 2টা ড্রেস যুক্ত করেছে, যা আমার পরিশ্রম খেলাপ। রাজ কাট বলে দিল, পারিশ্রমিক পাচ্ছেন, আর আমাদের লাভের জন্য আমার যা মন চায় তা করতে পারি। হ্যাঁ, পারিশ্রমিক এও তো ঝামেলা। লভ্যাংশের 50-50 বলেছিলাম, কিন্তু এখন 75 আর 25 করা হয়েছে। আর আমাকে 1 সপ্তাহ সময় দিলে আমি 2টা ডিজাইন সহ এক্সট্রা আরও 2টা ডিজাইন সাবমিট করতে পারি। তাও অন্য কারোটা যুক্ত করতে রাজি না আমি। রুলস চেঞ্জ হবে না, তবে সেকেন্ড অপশনে রাজি আমি। দেন আই ডিসমিসড ইট। সোজা মুখে উপর বারণ করে উঠে দাঁড়ালো নসি। নাহিদও দাঁড়িয়ে পারুকে সব গুছিয়ে নিতে বলে। কলিজার পরিশ্রম ওর মতো করে নিতে কথা বলল না সে। চুক্তিপত্রে হেরফের করার কারণ নসি চোখের সামনে রাখা, না হলে এই রমণীকে দেখতে পাওয়া দুষ্কর। ওর ফিরতি কদমে রাজ বলে ওঠে, রাজি আমি,
নওশী ঠোঁট বাঁকিয়ে বসলো আবার চেয়ারে। রাজ দেখলো রমণীর হাসির তালে গোলাপি আভায় ছায়ায় টোল পড়া যে তার হাসি সব ছাপিয়ে রাজের বেহায়া নজর আটকে গেল ডান হাতের গোলাপি চিকন তর্জনী আঙুলের পিঠে থাকা তিলটাই। সব স্নিগ্ধতা যেন ছড়িয়ে ওই ক্ষুদ্র তিলকা কণা। চোখ নামিয়ে নিল সে। এমন বাঙালি রমণী খুব কমই দেখেছে। পারু ফ্রুট সালাদ বের করে দিলে আয়েসে খেতে থাকে তা নওশী। নাহিদ লয়ার, সবটা সামলে নিচ্ছে এখন। কাজের ফাঁকে রাজ আর চোখে দেখছে বয়সে অবস্থানে ফারাক একরত্তি কিন্তু চক ঝলসানো মেয়েটাকে। ভাবছে সৃষ্টিকর্তা যেন রূপ গুণ দিতেও একটু কার্পণ্য করেনি। নওশীর গৌরবজ্জ্বল রেশ চোখে মুখে আপ্লুত নিজের পরিশ্রমের ফলে। ভাবেনি এত সহজে শখের বশে করা কাঁচা হাতের ডিজাইনগুলো এত প্রশংসা কুড়াবে। আনন্দিত অলিন দিয়ে স্বাক্ষর করে দিল চুক্তিনামায়। সাদরে কুর্নিশ জানালো সবাই তাকে। কাজ শেষে ফাঁকা হলো কনফারেন্স রুম। পারুর পাশে বসলো রহিম চাচা। নাহিদ রাজের সাথে কথা শেষ করে বসে আরাম করে। লাঞ্চ সার্ভে এখানেই। নওশী লাঞ্চ ক্যারি ব্যাগ থেকে সব বের করে সার্ভ করছে। রাজ সেসব দেখে পকেটে হাত গুজে প্রস্থান নিল। তার গমন পথে চেয়ে নাহিদের পিছু ডাক। আমাদের সাথে জয়েন করতে পারেন, খুশি হব আমরা। রাজ পিছু ঘুরে দেখলো নওশী হাতের কাজ করতে করতে নিজেও বলল, হোমমেড খাবার, বসের একসাথে লাঞ্চ করি। মুখে বলেও মনে মনে আওড়ালো নাটকবাজ। রাজ কি করবে বুঝলো না। দেনামেনা করে বসলো শেষে তাদের সাথে। মুগ্ধ হলো কিছুটা। নওশী পরিচ্ছন্ন আর দক্ষ হাতে চিলি পাস্তা, মিক্সড ভেজ স্যালাড আর পায়েস পরিবেশন করে রাজের সামনে দিল। বসলো সে নিজেও খেতে। রাজ খাবারের স্বাদ নিতে মুখে নিল অল্প। বেশ সাবলীলভাবে খেয়ে তৃপ্তিতে ঢেকুর তুলে ফোড়নটা করেই ফেলল। কোন ইন্টারন্যাশনাল শেফের রান্না এটা? নওশী মৃদু হেসে দিল। হাস্যকণ্ঠে বলে, এত রিচ না আমরা। কই কথা টেনে পারু উচ্ছ্বসিত গলায় বলে, আফামনির হাতের রান্না এত ভালো। রাতের রান্না থাকতে আমরা যার তার হাতের রান্না খাই না। বেশ উচ্চ বড়লোক না হলেও আমাদের ক্লাস আছে। ধন্যবাদ জানালো গাম্ভীর্য গলায় রাজ। খড়তাপে চান্দি ফাটা গরম আজ। তেজস্বী রবির হলকা ঠিকরে পড়ছে গণগণ তলে। ভ্যাবসা গরমেও থেমে নেই কিছুই। বহমান ধারা প্রথম ক্লাস তেমন জমে ওঠেনি মিথিলার। দ্রুত বাসায় ফিরল সে। ভাই বোন বাসায় না থাকায় মনের কাছে ঘ্যান ঘ্যান করে অনুমতি নিল বাইরে যাওয়ার। এই বয়সটাই এমন, নতুন জিনিসের প্রতি আগ্রহ বেশি। ভাবছিল পারু থাকবে, তাকে নিয়েই বের হবে। এখন সেও নেই। ফোনে লাগালো আজ কলেজে পরিচয় হওয়া ফ্রেন্ডকে। গুলশান 2 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে প্রায় আধা ঘন্টা লাগে। ক্যামেরাম্যানকেও ডেকে নিল সে। ফটোশ্যুট করবে। নিজের রুমে বিছানায় বসে কল দিল তার পুরুষটাকে। ঘুমের মাঝে দেখিয়ে গেছে তারপর থেকে আর খবর নেই জনাবের। কয়েকবার ফোন দিয়ে রিসিভ না হলে রেখে দিল। ঝটপট গোসলে ঢুকলো সে। দ্রুত তৈরি হতে হবে। লাল শাড়ি জড়িয়ে নিল অঙ্গে। 2 হাত ভর্তি কাচের লাল চুড়ি, কানে ঝুমকো, গরম অন্য চোখে কাজল অবধি দিল না। চুল ছেড়ে মাঝ সিতি করে ঘাড়ের উপরে ছোট ক্লেচার দিয়ে আটকে নিল কানের পাশে চুলগুলো, যেন বাতাসে বেশি উড়াউড়ি না করে। ঠোঁটে হালকা গোলাপি লিপজেল। সব শেষে নিজেকে অনেকক্ষণ সিসায় চেয়ে চেয়ে দেখলো নিজেকেই। বাসায় 2টা গাড়ি, একটা নওশী নিয়ে বের হয়েছে। নাহিদ বাইকে করে বউকে ড্রপ করতে গিয়েছিল। বাকিটা নিয়ে মিথিলা বের হবে। মিনারা রহমান মিথিলার রুমে দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, মাশাল্লাহ। মিথিলা আয়না থেকে নজর মনির দিকে করে। মুখে সচরাচর সেই মোহনীয় হাসি। পার্স ব্যাগ হাতে তুলে এগোলো সামনে। মনির এক হাত জড়িয়ে নানান কথা বলতে বলতে থেমে গেল মেইন ডোরের কাছে। পাশে শু ক্যাবিনেট থেকে জুতা বের করতে গিয়ে থেমে হাত উঁচু জুতা তুলে নিয়ে পরে বের হয়। 2 বান্ধবী হাত ধরে পাশাপাশি হাঁটছে কার্জন হলের সামনে। ইট পাথরের এই ইমারত আর বিকেলটা বাকিদের ধ্যান টানতে ফিকে 2 সপ্তাদশীর কাছে। রিক্ত বিকেলে দক্ষিণে বায়ে নিকুঞ্জ বাগে এক সুরভিত পুষ্পকুড়ি লাগছে মিথিলাকে। হাসি ঝরছে তার রাঙা ঠোঁটে। নিশিক্ষণ সব চাতক চোখে লুটিয়ে নিচ্ছে এমন রূপ। হওয়া ঠোঁটে চোখে একরাশ মুগ্ধতা নিয়ে দেখছে উদিত এই তরুণীকে। মিথিলার এসবে মন নেই। হন্যে 2 অক্ষি খুঁজছে কাঙ্ক্ষিত পুরুষটাকে। তার ক্যাম্পাসে তারই শুভ্রপরী, অথচ বেখবর উনি। তপ্ত বুকে পাথর চাপিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে গেল মিথিলা।
ফটোগ্রাফারকে বলল ছবি ওঠাতে। একে একে নানান ভঙ্গিমায় একা সখীর সাথে ছবি তুলল। তবুও যেন মন ভরল না। পায়ের উঁচু জুতা খুলে বিছানায় সবুজ ঘাসের উপর বসলো পাশে তার ফ্রেন্ড জুই। দুজনের বেশ ভাব হয়েছে, হবে নাই বা কেন। পানির বোতলে চুমুক দিয়ে জুই বলে, এমন অস্থির দেখাচ্ছে কেন তোকে? গরম লাগলে চল গাড়িতে বসি। টিস্যু দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে উত্তর দেয় সে। না, কিছু না। তাদের কথার মাঝে কেউ বলে ওঠে, ঘুরতে এসেছো তোমরা? চাইল দুজন। এক পল দেখে মিথিলা বিরস মুখে চোখ সরিয়ে মুখ ফিরিয়ে নিল। জুই উত্তর দিল, জি। মিথিলার ইগনোর করা হয়তো পছন্দ হলো না ছেলেটার। বলল, তোমার ফ্রেন্ড বুঝি বোবা, কথা বলে না? মিথিলার তবুও হেলদোল নেই। একটু পর আরও দুজন ছেলে উপস্থিত হলো সেথায়। এসে ছেলেটার পিঠে হাত দিয়ে বলে, সাইফ জিভ ধারা গাল ঠেলে আরও 2 কদম এগিয়ে যায়, বলে, সিনিয়রদের সম্মানও দিতে জানো না দেখছি। সে প্রচণ্ড ইগোস্টিক রমণী, যা তার সাথে কথা বলে না। এমন কথায় সব ঠিকরে ফেললো তাদের চোখে উৎসের পানি। মিথিলা হাস্যবদনে সহসাই উঠে দাঁড়ালো বসা থেকে, কিন্তু কথা বলল না কোনো। রামিম এগিয়ে আসলো সাইফের সামনে। দেরি না করেই প্রকাণ্ড থাপ্পড় বসালো লাল ফুল বলা ছেলেটার গালে। থাপ্পড়ের শব্দে ছলকে উঠল মিথিলার নরম মন। ঠাই পায়ে ভীত হলো শব্দদোষী। গুটিয়ে গেল তৎপর। শাড়ির আঁচল খুঁড়ছে নতমস্তকে। কলার ধরল সাইফের, ধাক্কা দিয়ে ফেলে দিল 2 হাত দূরে। রামিমের দলের ছেলেপেলেরা ঘিরে তাদের ছাড় দিবে না। রামি মিথিলার সামনে এসে দিল ধমক। ধমকে গলায় চড়া শৃঙ্খ। চুল ছেড়ে দেওয়া কেন? একটু আগের চড়া গলায় এমনি ভীত, এখন আবার ধমক। শরীর কেঁপে উঠল তার। রামিম তাও থামল না, আগের মতোই বলে, চুল খোপা করো। এমনি মেজাজ সপ্তাকাশে। তার উপর এই মেয়ে না বলে বাসা থেকে বের হয়েছে, আবার তারই শুভ্রপরীকে লাল ফুল বলার আগে চিরচির করছে সব। ফুটে উঠেছে হাতের শিরা। রামিমের বলতে না বলতেই কাপা হাতে চুল খোপা করলো মিথিলা। রামিম ত্রস্ত হাতে শাড়ির আঁচল মাথায় তুলে দিল শ্রেয়সীর। কাপড় গলিয়ে বেরিয়ে আসা বেবি চুলগুলো আলতো করে গুছিয়ে দিল কানের পিছে। ভীত মুখটা চেয়ে দেখলো, ক্রোধানল চিত্ত শান্ত করলো। সময় ধরে হাঁটু গেড়ে বসলো। নিজ হাতে পরে থাকা জুতা জোড়া ধরলো মিথিলার পায়ের কাছে। ঘাড় উঁচিয়ে ইশারায় পায়ে গলিয়ে নিতে বলে সেটা। মিথিলা তাই করলো। হাতে হকি স্টিক নিয়ে দোলাচ্ছে রামিম। দেখছে সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভার্সিটির তেরা এই সিনিয়রকে তুই করে কথা বললেও মেয়েদের তুমি করে বলা, নাকের ডগায় রাগ নিয়ে চলা রামিমকে দেখে ভাবাচ্ছে সকলেকে। কখনো শোনেননি মেয়ে নিয়ে কোনো কথা, তবে আজ ভরা ক্যাম্পাসে এমন প্রেমিক পুরুষকে দেখে অবাক চিত্তে তাদের প্রশ্ন বান মনে রেখে দাঁড়িয়ে তারা। কথা বলে আক্রোশের শিকার হওয়ার প্রশ্নই আসে না। রামিম স্টিকটা দিয়ে সজোরে বাড়ি বসালো সাইফের পায়ে। গগন বেঁধিয়ে চিৎকার করে বসলো সে। সাথের 2 জনের কলিজা শুকিয়ে দরদর করে ঘাম চুইয়ে পড়ছে কলকে বেয়ে। থরথর দেহে সবেগে রামিমের পা জাপটে ধরলো তারা। কণ্ঠে অসহায়ত্ব ঠেলে আকুতি মিনতি করতে লাগলো ছেড়ে দেওয়ার জন্য। রামিমের হুঁশ নেই, গায়ের ঝাঁজ মিটিয়ে পিটিয়ে গেল দুটোকে। থামলো সে মিথিলার অনুরোধে। ঘাড় ঘুরিয়ে এক পল দেখে হাতে স্টিকটা ফেলে দিল দূরে। গা যারা ভাব নিয়ে সাইফের চোয়াল চেপে দাঁড় করায়। দাঁতে দাঁত কুটি করে বলে, সিনিয়র হলেও ভদ্রতা রাখতে হয়। সুন্দরী দেখলে ব্যাড কমেন্টস করতে নেই। আর তুই তো এই রামিমের হৃদয় কহুরে শুভ্রপরীর দিকে চোখ উঠিয়েছিস। বলতেই পা দিয়ে পা চেপে ধরলো ওর। চোয়াল দ্বিগুণ জোড়া চেপে ধরায় চিৎকারের শব্দ গোগানির মতোই শোনায়। মিথিলা আর সহ্য করতে না পেরে রামিমের বাহু চেপে ধরে সরাতে চাইল। কণ্ঠে বৃষ্টি নামা শীতল হাওয়া নামিয়ে দেয়। প্লিজ ছেড়ে দেন, মরে যাব তো। এত সুভাষিনী কোকিলা কণ্ঠে গলে গেল রামিম। ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। জুইয়ের হাত থেকে পানির বোতল ছোঁ মেরে নিয়ে হাত ধুয়ে ফেলল। যেন কোনো আবর্জনা ছুঁয়েছে, নোংরা লেগে গেছে। এই অপরিষ্কার হাতে তো আর শুভ্রপরীকে ছুঁতে পারে না। খানিক পরে শীতল গলায় বলে ওঠে রামিম। এখানে কি সার্কাস চলছে? এক বাক্যে সব উধাও। আশেপাশের উৎসুকরা রামিমের সাইফের পানে চেয়ে বলে, কি বুঝলি? কি হয় উনি তোর? বেদনায় আর ভয়ে হাঁসফাঁস করে জবাব দেয় সে, উনি ভাবি হয় ভাই, ভাবি হয়। উত্তরে ফের লাথি পড়ে পশ্চাৎ দেশে।
চোখে পুনশ্চ প্রশ্ন। কে হয়? ভাঙা গলায় উত্তর দেয় সাইফ। বোন হয় ভাই, বোন হয়। ভাগ্নের মামা আমি। বলা শেষ না করেই তোফ চিল্লিয়ে উঠল। কিন্তু ভাইয়ের তো রাজকন্যা চাই। পুনরায় সপাটে চর বসালো গালে। রামিম বলে, ওটা ভাগ্নে হবে, মা আসবে আমার। বৃহৎ নেত্রে মিথিলা বিস্ময়ে হতবুদ্ধি মূরতায় রামিমের দিকে চেয়ে নিজেই বিড়বিড় করে, এখনো প্রপোজই করলেন না আর উনি বাচ্চার প্ল্যান করে ফেলেছে, অসভ্য পুরুষ লোক। মিথিলার দিকে ইশারা করে বলে সে। যা মাপ চা, বেশি কথা বলতে বলিনি। আর আপু হয় জন্য ফির সম্পত্তির ভাগ চাইছে না। বিকেলটা উৎসর্গ করলো শ্রেয়সীকে, ব্যস্ততা পায়ে ঠেলে উপভোগ করলো সময়টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের ক্লাসরুম পর্যন্ত দেখালো। সপ্তাদশীর মুখের এই হাসির জন্য জান হাজির। পাশাপাশি হাঁটছে তারা, দিগন্তের কোলে পড়ন্ত সূর্যটাও যেন এগোচ্ছে তাদের সাথে। সারাটাক্ষণ রামিমের আঁখি নিবদ্ধ তার হৃদয়হরণী আবরুতে। সে মায়াবতী রূপসী এক বিমুখী প্রেমিকের বুকে ঝড় তুলেছিল এক তপ্ত দুপুরে। আঁচড় কেটেছিল গভীর শাসনে। সুশ্রী মুখখানা দেখতে দেখতেই খেই হারালো রামিম। আপন মনে বলে উঠল সে মনের গহিনী জমা সংশয়ী কথা। তোমার মনকে বলিও যেন চিন্তা করে আমার তুমি হতে বিচ্ছেদ করে। জীবন এটা জুলফে নয় যে আবার সাজানো যাবে। কিছুটার হয়ে আমার হয়েই থেকো শুক্রবরী। মিথিলা কদম থামায়, তাকাই ওই মুখপানে, নিজেরও বলে ওঠে, মুড়িয়ে রেখো তোমারই উষ্ণ একান্ত আমার নামে লেখা বুকটাই, কথা দিচ্ছি প্রণয়ে সিক্ত রাখবো। ঠোঁটে প্রশান্ত হাসি, পকেটে হাত গুজে ফের কদম আগাতে আগাতে বেহায়া স্বরে বলে, অনুভূতিকে সামলাচ্ছি, আজকাল তা বড্ড পোড়াচ্ছে আমায়। আর আজ এই রূপে প্রাণনাশ করবে। মিথিলাও কম যায় না, লজ্জা মনে চেপে হাত জড়িয়ে ধরে মিথিলা, বলে, শীতলতা এনে দিব। কোনোকালের এইটুকু আবেশে আরও ভস্য করে দিবে তুমি আমায় শুক্রবরী। হালালভাবে দহনের ইতি টানব। সন্ধে 7টা কি 7:30 বাজে। সারাদিনে ব্যস্ত সময় পার করে বাড়ি ফেরার পথে নওশী। নাহিদ কাজে গিয়েছে বিধায় রফিকুল রহমান তার গিন্নির সাথে। বাইরে কখনো একা বের হতে দেয় না কলিজাদের, কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়। রহিম মিয়া নিচে নেমে দেখছে কোথায় সমস্যা হলো। কিছু সময় পর বিরক্ত হয়ে নেমে পড়ে রফিকুল রহমানও। তার পাশে দাঁড়িয়ে বলে, কি হয়েছে? বুঝতেছি না, অন্য ড্রাইভারকে ফোন দিয়েছি, পথে আসে। আমি গাড়ি মার্কিং দেখিয়ে ফিরবো। সব শুনে রফিকুল রহমান টাকা বের করে দেয় পাঞ্জাবির পকেট থেকে। নিজের নাতনিকে কথাগুলো বলতে যাবে, পাশে এসে দাঁড়ালো কালো মার্সিডিজ গাড়ি। সাইলেন্ট ভদ্রলোক সেই পানে দরজা খুলে বেরিয়ে আসে রাজ। পথে এমন সিনিয়র সিটিজেনের সাথে সাহায্যের জন্য এলো সে। দাঁড়িয়ে সালাম দিতে জানতে চায় কি সমস্যা। রফিকুল রহমান দেখেছেন ছেলেটাকে, চিনে না, নাম জানতে চাইল রাজ। রাজ নিজের পরিচয় দিয়ে দেখতে লাগলো গাড়ি। বেশ কসরত করে রহিম মিয়াকে বলে স্টার্ট দিতে। গাড়ি চালু হলে রাজ ফ্রন্ট ডিগি নামিয়ে দিলে সামনের কাজ গলিয়ে নজরে আসে ভেতরে বসা রমণী নওশীর ধ্যান টাইবে। মুখের সামনে টিস্যু দেখে সরে গেল গাড়ির সামনে থেকে। রফিকুল রহমান রাজের পিঠের চাপড়ে বেশ প্রশংসা করলো, ধন্যবাদ জানালো, সাথে এই জেনারেশনের গুটি কয়েক তিরস্কার করলো। চলে গেলেন তারা। রাজ নিজের গাড়ির সামনে হেলান দিয়ে সিগারেট জ্বালিয়ে নিল। ভাবলেশীন তাকিয়ে পিচ ঝাড়া রাস্তা মারিয়ে যাওয়া গাড়িটায় একটা সিগারেট শেষ করে পুনরায় ধরায় আরেকটা। ঠায় জায়গায় রাজ নিষ্প্রভ চোখে চেয়ে ব্যস্ত রাস্তাটায়। অফিসের ফর্মাল ড্রেস আপ, এলোমেলো বুকের ওপর দুটো বোতাম খোলা, হাতা কোনোই অবধি গোটানো। ঘামে ভিজে জবজবে তা হাইওয়ে হাওয়ায়। খানিক বাদে গাড়ির হকে ফুরফুরে পবনে শীতলতা আসে তন মন জুড়াতে। রাস্তার পাশে দাঁড় করানো গাড়িতে হেলান দেওয়া রাজ আজ ভুলে বসেছে স্বাভাবিক সত্তা। আন্দোলিত হচ্ছে যেন গহীন কোথাও। অনুভব হচ্ছে একাকিত্ব, রিক্ত শূদ্র আননে আজ নিঃসঙ্গতা বিরাজিত। হাহাকার করা চৈত্র চিরে নিঃসঙ্গতার গহীনত্ব অসীমে ঠিকছে যেন আজ। সাহসা আশা দীর্ঘশ্বাসটুকু ফেলতেই পারল না, ছিটকে কয়েক হাত দূরে আছড়ে পড়ে গেল সে।
বাঁধানো ফুটপাতের কংক্রিটের কপাল ঠুকে লৌহর স্রোত নামে কপল বেয়ে হাতে পায়ে আঁচড় লেগেছিল যায় বেশ জায়গায়। উপর হয়ে পড়ে বুকে ব্যথা লাগে প্রচণ্ড। হঠাৎ এমন ধাক্কায় বেশ চোট আসলো। হ্যাং ওভার সামলিয়ে 2 হাতের ভর দিয়ে চিত হলো রাজ। রক্তে ভেজা আঁখি পল্লব খুলে দেখলো দূরে ট্রাক দাঁড়ানো। তার গাড়ির পেছন অংশ দুমড়ে মুচড়ে পিষ্ট। ধাক্কার প্রকোপে উল্টে পড়েছে রাস্তার মাঝে, জানালার কাঁচ টুকরো হয়ে ছড়িয়ে চারপাশ। কিছু বোঝে ওঠার আগেই আবার ট্রাকটা চলতে শুরু করে। বিক্ষত রাজের গাড়িটা ছিঁচড়ে নিয়ে এগোয় রাজকে পিষ্ট করতে। তা দেখে ঠান্ডা মাথায় স্বল্প আহত ভারী শরীরটা টেনে হিঁচড়ে দাঁড় করায় সে। প্যান্টের পেছনে কোমরে গোজা শর্ট গানটা বের করে ট্রাকের সামনের চাকা বরাবর শুট করে দেয়। মুহূর্তেই বড় লরিটা ভারসাম্য হারিয়ে ডায়ে বায়ে টাল খায়। প্রচণ্ড স্পিড থাকায় 3-4 ডিগবাজি খেয়ে উল্টে পড়ে রাস্তায়। হাইওয়ে তাই রাস্তা ব্লক হয়ে গেলে জড়ো হয় মানুষজন। দুর্বৃত্তরা যারা পরবর্তী পদক্ষেপ নিবে তারা পিছু হটে, কিন্তু রাগান্বিত তারা শান্ত হয় না। আজ নিজের বেখেয়ালির চরম মূল্য দিতে হতো রাজকে। পকেট থেকে ফোন বের করে কল লাগায় দেহরক্ষীদের। দ্রুত সব পরিষ্কার করতে বলে, না হলে মিডিয়ার খবর শোরগোল ফেলবে, পরিস্থিতি আরও হাতের বাইরে যাবে। রাজ রামিমকে বলেনি এসব, তবুও সে খবর পেয়ে ছুটে এসেছে স্পটে। বাহির এমন অবস্থা দেখে ভঙ্গুর তার সত্তা। রাজ শক্ত হয়ে ফুটপাতে বসে দেখছে গার্ডদের কাজ। শরীরে ক্ষতের দিকে খেয়াল নেই, যেন নেই তার। তা দেখে রাম্যের ক্রোধ ছুটল, ব্যগ্র পায়ে ছুটে এসে রুমাল দ্বারা কপাল চেপে ধরে। দ্রুত ধমকে টেনে নিতে লাগলো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। ভাইয়ের হাত কাঁধ গলিয়ে একাই গাড়িতে উঠালো সে। স্পিড মেটার তুঙ্গে তুলে গাড়ি ছুটালো হসপিটালে। স্মৃতিনগরের সামনে দাঁড়িয়ে নাহিম, চোখে মুখে ক্রূর সুরমা, দাঁতে দাঁত পিষে কানে ফোন চাপা ঝাড়ছে কাউকে। প্ল্যান চম্পট হয়ে গেছে। আহত রাজ মিডিয়ার জন্য বাড়িতে আসলে ধামাকা দিত। সাথে রামিম ভাইয়ের এমন পরিস্থিতিতেও নিজেও বাসায় আসতো। আজ হোলি খেলতো তারা। বাসায় যত গার্ড আছে তারা দ্বিগুণ লোক নিয়ে এসেছে, কিন্তু তার হলো না। গাত্রদায়ে হাতে চাপা ফোনটা আছাড় দিল সে। স্মৃতিনগর ফাঁকা, প্রায় ডনসহ অর্ধেক গার্ড স্পটে, বাকি রাজের সাথে হসপিটালে। বাসা তদারকির জন্য গুটি কয়েক আছে গার্ড। অগ্নিস্ফুলিঙ্গ ঝরা চোখে নাহিম দেখছে আভিজাত্যপূর্ণ মাথা উঁচু করে দাঁড়ানো বাড়িটা। ভেতরে আরও বহি সখা জ্বলছে দাউ দাউ করে। চোখ নামিয়ে পিছু পা হবে কয়েক কদম গিয়ে ফের ঘুরে দেখল বাড়িটা। কিছু মনে পড়তেই ঠোঁটে ফুটে ক্রূর হাসি। পকেটে হাত গুজে কয়েকজনকে ইশারায় আসতে বলে নিজের সাথে। রাঘব বোয়াল পায়নি তো চুটোপুটি দিয়ে দাবার চাল দিবে। বিশাল গেটের সামনে দাঁড়িয়ে ভদ্রবেশে নক করে নাহিম। দারোয়ান গেট খুলে দিলে ঠোঁট বাঁকিয়ে কয়েক রাউন্ড গুলি ছেদ করে পেট লুটিয়ে পড়ে দেহটা। নিথর দেহ পায়ে মারিয়ে হাঁটা দেয় সামনে। প্রকাণ্ড শব্দে আরও গার্ড বেরিয়ে আসে। সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে সতর্ক করে সবাইকে, কিন্তু জনবল কম। আবার আতঙ্কিত হামলায় ধরাশয়ী হয়ে প্রাণ খোয়াতে হলো। নাহিমের চোখে মুখে হিংস্রতা, ঠোঁটের তির্যক হাসি। প্রমোদে একের পর এক শুট করে আগাচ্ছে সে। বাড়ির দরজায় দাঁড়িয়ে তা লক করে দেখে উচ্চরাবে হাসি দিল। পাশে থাকা একজনকে ব্যঙ্গ করে বলে, দেখ কি বোকা এরা। এক বুলেটেই ঝাঁঝরা করলো ডোর লক। সজোরে লাথি দিয়ে হাট করে খোলে দরজাটা। গটগট পায়ে দাঁড়ায় সাইমা খালার রুমের সামনে। বাড়ির সব ধরনের কানেকশন লস করে রেখেছে ইলেকট্রিসিটি ছাড়া। আজ প্রকৃতি বড্ড নিষ্ঠুর। সরব হয়েছে খালিত স্রোতে স্নান করতে। প্রাণভয়ে রুমের এক কোণে ভীত হয়ে গুটিসুটি মেরে বসে আছেন উনি। বাইরের থেকে মুহুর্মুহু গুলির শব্দ ভেসে আসছে, সাথে পিঠাবো। পাষাণ হৃদয় গলল না নাহিমের। পাকা চুলের গোছা ধরে টেনে তোলে সে। ব্যথা চিল্লিয়ে ওঠে বয়স্ক নারীটি। নাহিম একের পর এক লাথি দিয়ে যাচ্ছে তলপেটে। খানিক নেতিয়ে মুখ দিয়ে রক্তভূমি উগলে দেয়। শেষ লাথি দিয়ে হাতে ধারালো ছুরি তুলে কুপিয়ে যায় ইচ্ছে মতো, জখম করে সারা শরীর মনের জ্বালা মিটিয়ে। যেন কোনো মানুষ নয়, কসাই সে। মুখে তার অট্ট হাসি, বেদগুটে হাসি আর আত্মা গোগানিতে লয় তুলেছে পুরো কামরায়। তাজা লহুর স্রোত বইছে শান বাঁধানো মার্বেলে ঢাকা মেঝেতে। নাহিমেরা অঙ্গ ভিজছে ছিটে আসা রঞ্জিত লালে। শেষ নিঃশ্বাস ছাড়া অবধি কুপিয়ে গেল সে। পাশবিক যাতনায় শেষবার মায়াবী চোখ দুইটা
খুলে দেখে নিল তার সামনে উপস্থিত আজরাইলকে। দুফোঁটা অশ্রু গড়িয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সাইমা। দুই ছন্ন ছাড়াকে বুকে আশ্রয় দেওয়া রমণী মায়ের বাঁধার রক্তের টানহীন এক মা ফিরল রাজের বাসায়। গেট পেরিয়ে একে একে ঢুকলো গাড়ি। প্রধান ফটক এমন খোলা, সাথে নিথর ঢেউ পড়ে আছে দারোয়ানের। রামিমের মস্তিষ্কে কিছু গেঁথে যেতে ছুটন্ত পায়ে ঢুকলো বাসায়। ড্রয়িং রুম ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ। চোখ বুলিয়ে দৌড় দিল খালার রুমে। ছিন্নভিন্ন দেহটা পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে হাঁটু গেড়ে বসে মাথাটা কোলে তুলে নিল সে পরম যত্নে। কলিজা ছেঁড়া আর্তনাদ করে ডাকতে লাগলো, যাকে দিয়ে ডাকছে অনবরত। কিন্তু হায়, এই ঘুম যে ভাঙার নয়। রাজও শরীর বেদনা ভুলে নির্লিপ্ত চোখে চেয়ে অসার শরীর পুরুষ বলে কি কাঁদলো না, নাকি আপন বলতে কেউ নেই তাই চোখের পানি শুকিয়ে গেছে বেদনা প্রকাশে। রামিম ভাইকে দেখে আহাজারি করে, ভাইয়া, খালা ওঠে না কেন? আমার বাজান বলে থুতনিতে আঙ্গুল দিয়ে আদর করে চুমু আঁকে না কেন? ভাইয়া, খালাকে উঠতে বলো না। আমার ফরমাইশকে সহ্য করবে। আহাজারিতে মেতে এক ২৬-এর যুবক। রাজের ভাষা নেই সান্ত্বনা দেওয়ার। দিয়েছে নাকি কাউকে, নাকি কেউ দিয়েছে তাকে কোনোদিন সান্ত্বনা? কেমন নির্জীব চোখে ফ্যাল ফ্যাল করে চেয়ে মায়ের সমতুল্য নিথর দেহটাতে। ফোন আসা আর সব ভুলে মিথিলা অস্থির। ছটফটিয়ে মরছে সে। নসির রুমের দরজায় অনবরত ধাক্কিয়ে খুলতে বলছে সে। রাত বেশি না, সবে ১১টায়। নাহিদ মৌ দাওয়াতে। কেউ বাসায় নেই। নসি দরজা খুলে বোনের এমন বিভ্রান্ত অবস্থা দেখে থমকে গেল। কি হয়েছে জানার আগেই মিথিলা বলে, প্লিজ কোনো প্রশ্ন করো না, ড্রাইভার আমার কথা শুনছে না, তুমি তাকে গাড়ি বের করতে বলো। নসি বিস্মিত সাথে ভীতও হলো। কারো কিছু হয়নি তো, কিন্তু তার কাছে খবর আসলো না কেন? ভাইয়া ভাবি ঠিক আছে। নিজেও অস্থির হয়ে বলে, কই যাব? আর কার কি হয়েছে বলবি তো? হু হু করে কান্নায় ভেঙে পড়ে সে। বোনকে জড়িয়ে ধরে রাকিনের থেকে সব শুনে পায়ের তলার মাটি যেন সরে গেছে তার। মানুষটা কেমন আছে দেখার জন্য তোলপাড় মন। ভাঙা গলায় বলে মিথিলা, প্লিজ আপু, আমি নিয়ে চলো। বোনের অবস্থা বেগতিক দেখে আর কথা বাড়ালো না। ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। থমথমে প্রাণহীন বাড়িটা। মিথিলা সব ভুলে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল ভঙ্গুর পুরুষটির কাছে। হাত পিঠ দিয়ে ধ্যান টানে তার। রামিম নিজের নারীকে পেয়ে আরো উন্মাদ হলো। হাত ধরে পাশে বসায় খালাকে দেখিয়ে বলে, দেখো, আমায় আর ডাকে না সে। কেমন ছেড়ে গেল আমায়। খালাকে ধাক্কা দিয়ে মিথিলাকে দেখায় বলে, দেখো খালা, তোমার বৌমা এসেছে। দেখতে চেয়েছিলে না? উঠে দয়া করো। তার হাতে রান্না না খেতে চেয়েছিলে? ওঠো খালা। আমি জানি তুমি আমার পকেট থেকে টাকা নিয়ে জমিয়েছো বৌমাকে সোনার চেন গড়িয়ে দিবে বলে। আজ এসেছে সে তোমার কাছে। মিথিলারও চোখে পানির বাঁধ ভেঙেছে। বুকে আগলে নিল রামিমকে। শান্ত করছে তাকে। নারীর এক অসহ্য ক্ষমতা। ভঙ্গুর পুরুষকে সামলানোর কারো ছায়াতলে রামিম ফুপিয়ে চলেছে। রাজ মাথা চেপে দেয়ালে হেলান দিয়ে নসি দেখছে জাহান্নামের একাংশ বাড়িটা। দেখছে সাথে তার ছোট বোন আর তার বুকে ঢলে পড়া পুরুষটিকে। সাথে নজর পরক করে দেখছে রাজকে, যার সাথে পরিচয় অনেক দিনের। তার মাথায় অনেক প্রশ্ন। সব সরিয়ে তৎপর হলো সব সামলানোতে। পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিল দেহটা। সরিয়ে আনলো রামিমকে। গার্ডদের প্রয়োজনীয় সব বলে খাটিয়া আনতে বলে মসজিদ থেকে। দিনটা সোমবার। ভয়াল রাত পেরিয়ে নতুন সকাল। শুনশান বাড়িটায় আর কোনো শব্দ নেই। কান্নার রোল পড়েনি। ভেসে আসছে সুমধুর তেলাওয়াত বাণী। সমস্বরে খাটিয়ার পাশে বসে কোরআন খতম দিচ্ছে মিথিলা, নওশী, জুই সহ অনেকেই। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নওশী ছোটকাল থেকে মায়ের কাছে শিখেছে আরবি। মাটি হবে একটু পর। জাতকুলে কেউ নেই, তার দ্রুত মাটি দিবে। দাফন সম্পূর্ণ করে বসার ঘরে রামিমরা। দলের লোক, বিজনেস পার্টনার সহ কলিগ, বন্ধুরা সবাই সান্ত্বনা দিচ্ছে। নওশী সোফায় বসে, মিথিলা রামিম একসাথে পাশাপাশি দাঁড়িয়ে। রাজ বিদায় দিচ্ছে সবাইকে জন্ম মৃত্যু সৃষ্টিকর্তার কাছে। যার আয়ু তো যতদিন সে ততদিন বাঁচবে। বাসা ফাঁকা হলে রাজও সোফায় নওশীর মুখোমুখি বসে। কিছু সময় পার হলে মিথিলা বোনকে কিছু রান্না করতে বলে। কাল রাত থেকে দুই ভাই না খাওয়া। মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত। এখন না খেয়ে থাকলে সমস্যা।
নসি চুপচাপ সব মেনে নিল। বোনের সাথে বাসায় গিয়ে বসবে এসব কি হচ্ছে জানতে। রান্না শেষে খাবার বেড়ে নিয়ে আসলো। দুই ভাইকে বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে লাগলো তারা। রামিম গো ধরে খাবে না, মিথিলা নিজ হাতে খাওয়াতে নিলেও মুখ ফিরিয়ে নেয়। তবুও আকুল স্বরে অনুরোধ করে খেয়ে নিতে রামিমের ফের চোখ ভিজে উঠল। কখনো মায়ের স্নেহ পায়নি, যে নারীর কাছে পাওয়া নিখাদ ভালোবাসা, সেই নারীকে হারানোর ব্যথা কিভাবে সামনে উঠবে সে। নসি দেখলো, রাজের সামনে গিয়ে বলে, উনি ভেঙে পড়েছেন। মাথায় হাত বুলিয়ে সামলিয়ে উঠতে বলেন। বড় ভাই আপনি? রাজ নিষ্প্রভ চোখ দুটো তাক করলো ধূসর বাদামি চোখ জোড়ায়। দেখলো সেথায়ও ভিড় জমেছে বৃষ্টিকণার। বলল না কিছু, সময় গড়ায়। সব স্বল্প স্বাভাবিকতায় ফিরলে উঠে দাঁড়ায় নৌসি। বাড়ি ফিরতে হবে, নাহি জানতে পারলে খারাপ হবে। সে চায় না আরও জলঘোলা হোক। মিথিলার হাত ধরে সরাতে চায় রামিমের বাহুবন্ধনী থেকে। ভালো লাগছে না তার নিজেরও পরপুরুষের এমন বিশ্রী অধিকার বোধ। রামিম চুপচাপ ছেড়ে দিল মিথিলাকে অসহায় বদনে। বোনের কাছেও আরও কিছুক্ষণ থাকতে চাইলে নওশি কাট বারণ করে, বলে, আর না, কাজ শেষ, আমাদের বাসায় ফিরতে হবে। শক্ত কণ্ঠের কথায় দাঁড়ায় রামিমও। চোয়াল চিবু কঠিন করে নওশিকে সাবধান করে। এমনি মন ভালো নেই, মেজাজ হারায় সে। তবু মার্জিত স্বরে জোর গলায় বলে, ওকে কিছু বলবে না, আর না তো মিসবিহেভ করবেন। সব তোলপাড় করে দিব তাহলে। দোষ না এটা, আমিও কোনো জানোয়ার নই যে আমার ভালোবাসা যাবে না। মিথিলা বলতে চাইল কিছু, পারল না। মাথা নত করে দাঁড়িয়ে রাজ ভাইকে থামায়। নসিও একই বাক্রোধসে হতবুদ্ধি, তার চিত্ত ঠাউর করতে চায় এসবের পরিণতি। ঘাড়গোড়ায় রাজের তার পিঠের উপর ঝুঁকে আসায় পিছিয়ে যায় সে। ভাই আর পরিবারের লোক ছাড়া সেও অসহায়। রাজ বলে ওঠে, ডেস্টিনি বিশ্বাস করো, ভাগ্য সব করতে পারে। হুটহাট দুই প্রান্তে দুই মানুষ এমনই মুখোমুখি দাঁড়ায় না। প্রকৃতিও চায় জন্য তারা একে অপরের সামনে আসে। একটা ধ্রুব সত্য, রুহের জগতে যার সাথে যার পরিচয় তার সাথে দেখা হবেই। কথা বাড়ায় না কেউ। স্ব পরিক্রমায় যা হবে সব ছেড়ে দিল সময়ের হাতে। রামিম নিজেই গেল গাড়িতে তুলে দিতে ওদের সাথে। এখন থেকে সব আর হেলায় রাখা যাবে না, কঠোরভাবে সব আগলে রাখতে হবে। আজ জেনে গেল অনেকেই এই রমণীর কথা। আড়ালে সিকিউরিটি দিতে হবে তাদের। একজোড়া চড়ুই সদ্য বসন্তে মেতেছে, ঝরা পাতার ন্যায় কুড়িয়ে নিচ্ছে প্রণয়। স্বামী স্ত্রী খুনসুটিতে মেতে দূরত্ব কমাচ্ছে মধ্যকার। মৌ জন্ম থেকে এত যত্ন আদর সমান ভালোবাসা পায়নি। প্রণয়াঙ্কাঙ্গালি সে নাহিদের প্রেমে মজেছে একটু একটু। মনে জায়গায় করে দিচ্ছে মানুষটা। গোছালো হলেও মৌ আসার পর থেকে সব ছেড়ে দিয়েছে। লাট সাহেব বউয়ের যত্নে লুকানো আদরটুকু লুটে নিতে ভুলে না। এই যেমন এক পলক চোখের আড়াল করতে দেন না, এক কদম একা চলতে দেয় না। যেখানে যাবে একদম ন্যাওটা বাচ্চা হয়ে বউয়ের সঙ্গ দিবে। মৌ বেশ উপভোগ করে সেটা। আজন্ম এসবে বিমুখ মৌ এখন ভীত। ভয় হয় এত সুখ তার কপালে সইবে তো। তবুও মন কি বাঁধন মানে। এক ফালি ভোরের নিয়ন হলদে আলো পর্দা ভেদে করে পড়ে মৌয়ের মুখটায়। মুখে তন্দ্রার রেশ কাটে ওর। ঘ্রাণ ইন্দ্রে আসে করা পুরুষালী সুভাষ। নিদ্রা বেশে নাক ঘেঁষে উন্মুক্ত বুকটায় সেটে যায় আরও। মন ভরে শ্বাস টেনে নেয় সে কোণের স্মেলে। বেশ সময় ওভাবেই পড়ে থাকে পিট করে। চোখের পাতা ঝাপটে দেখে বরমশাই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিশ্চল তন্দ্রায় ভিবর। ওই ঘুমন্ত মুখটা আর এমন আলিঙ্গনে লাজে রাঙা হলো মৌ। গালে ভর করে একরাশ লজ্জালু লাল আভা। ঘুমের ঘোরে কখন যে এত কাছে আসা ভাবতেই সেটা কুণ্ঠিত হয় আরও একরাশ শরম। ঠোঁটে ঠিকরে ওঠে ওই হাসি। লাজুক চোখে কমফোর্টের ভেতর থেকে হাত বের করে চাপা দাড়ি ভর্তি গালটা আজলায় বরেসে। দেখতে থাকে নির্নিমেষ মুখটা। এত মায়াময় মুখটায় দেখতে দেখতে বলে ওঠে মৌ, আগলে রাখিয়েন আমাকে। হাত সরিয়ে থুতনিতে আলতো স্নেহা স্পর্শ এঁকে বাঁধন ছাড়ায় সে। উঠে পড়ে মৌ, ডাকে না নাহিদকে। ঘুম ভাঙাতে ইচ্ছে করলো না তার। গায়ের কমফোর্ট আরও জড়িয়ে দেয়। নিজের প্রয়োজনীয় বস্ত্র নিয়ে ঢুকে পড়ে ওয়াশরুমে। বেশ বেলা করে ঘুম ভাঙলো নাহিদের। এই কয়েকদিনে অভ্যাস হয়ে গেছে বইয়ের আদরে ঢাকে ঘুম থেকে ওঠার। আজ ডাকে নিতে নামাজটাও কাজা হলো তার। শরীর মোচড় দিয়ে দেখলো কক্ষে চোখ ঘুরিয়ে না বউ নেই। চুপচাপ উঠে গোসল দিতে গেল সে। কোমরে তোয়ালে পেঁচিয়ে কাবার্ডের
সামনে দাঁড়িয়ে নাহিদ, বিছানায় প্যান্ট শার্ট রাখা, কিন্তু সে তো এসব পরে না বাসায়। এত ঘাটালো না আর, কাবার্ডে হাতড়ে লুঙ্গি খোঁজে নিজেই। না পেয়ে লাগেজ খুলে পোশাক বের করতে গেল, লুঙ্গি না পেয়ে তন্ন তন্ন করে গোছালো লাগেজটা থেকে সব পোশাক ফেলে দিল বাইরে। তবুও মিলল না কাঙ্ক্ষিত জিনিসটা। বিরক্ত এলো না তাতে, চোখ মুখ সমিত রেখে গলা ছেড়ে হাঁক ছুড়ল, মো কই আপনি? তাড়াতাড়ি রুমে আসুন। কার বাড়ি পরিবেশ সব ভুলে বসেছে সে। মো ডাইনিংয়ে সবার জন্য সকালের চা পরিবেশন করছে, তো তার হাতের চা কফির স্বাদই আলাদা। ভক্ত সবাই। নাহিদের ডাক শুনে একটু অপ্রস্তুত হলো সে, সাথে লজ্জাও পেল। মাথার ঘোমটা ঠিক করে ফের মন দিল কাজে। মেহমান তবুও, নতুন বউ হয়ে কিভাবে ঘরে দৌড় এঁটে বসে থাকে সে। বইয়ের সাড়া না পেয়ে ফের ডাক আসলো, মো আসুন রুমে। নাহিদের কাণ্ডে সবাই ঠোঁট টিপে হাসছে। ছেলে থামবে না, এগিয়ে এলেন নাহিদের চাচি, বললেন, যাও মা, দেখো কি লাগে তার। মৌ আর এমন পরিস্থিতি পড়তে চায় না। মিষ্টি হেসে চুপচাপ হাঁটা দিল ঘরের দিকে। যেতে যেতে শুনতে পেল চাচি শাশুড়ির কথা। একদম বউ পাগল হয়েছে ছেলেটা। ঠোঁটের কোণায় হাসির বান, ধীর পায়ে রুমে এলো সে। মুখটা স্বাভাবিক করে বলে, কি হয়েছে? সব তো হাতের কাছে রেখে গিয়েছি। ফ্রেশ হয়ে খাবার খেতে যাবেন, এত ডাকাডাকির কি আছে? নাহিদ চাইল সেথায়, বইয়ের মুখটা দেখে কণ্ঠ ছোট করে পাল্টা শুধায়। কি পরবো? উত্তর দিল না মৌ। রুমের বেহাল দশা পরখ করে গটগটিয়ে এগিয়ে গেল সে। বিছানা হতে হাতে প্যান্টটা তুলে ধরে নাহিদের মুখের সামনে বলে, এটা পরবেন। নাহিদ দেখছে সেটা, বুঝতে না পেরে অবাক কণ্ঠে বলে, বাসাতেও লুঙ্গি ছাড়া এসব পরতে হবে নাকি এখন? জি, এটা নিজের বাসা না, এখন থেকে আর লুঙ্গি পরা যাবে না। নাহিদ যেন আকাশ থেকে পড়ল। আজ হঠাৎ এই মেয়ের কি হলো ভাবাচ্ছে তাকে। অসহায় ফেস করে অনুরোধ করলো, প্লিজ, লুঙ্গি ছাড়া জমে না আমার। আর বাসায় প্যান্ট পরে সাহেব হয়ে থাকতে ইংচিং হয়। মৌ শোনার দশায় নেই, কাট বলে দিল, বাহানা না, এটাই পরতে হবে। ঘাটালো না রমণীকে, বুঝেছে আবডালে কিছু হয়েছে। না হলে তো এমন জোর করতো না। তবে বেশ ভালো লাগায় মন পুলকিত হয় নাহিদের। সামনের রমণীটি তাকে নিয়ে ইনসিকিউর ফিল করে। ঠোঁটে হাসি ফোয়ারা ঝুলিয়ে, মুখে এক হাতে জড়িয়ে আয়নার সামনে দাঁড় করায়, পাশাপাশি দুই দ্বিতীয়। নাহিদ বইয়ের আঁচল মাথায় তুলে দেয়। চোখে তার রাজ্যের আকুলতা, সম্ভাব্য প্রণয় দহনে দগ্ধ। দাগর সরল আখিতে নজর সন্ধির করে বলে, মাশাল্লাহ, কানরের কঙ্কবতী, আমার মন বাগিচায় রাজত্বকারিণী মিসেস তায়েব নাহিদ রহমান, অধম আপনারই। মৌ চেয়ে ওই দুটি সম্মোহনী চোখে খেই হারিয়েছে সে। নাহিদ সুযোগ নেয়, বইয়ের ঘাড় হেলিয়ে মুখ কানের কাছে নিয়ে এসে ফিস করে জানতে চায়, আজ আমার লুঙ্গির সঙ্গে বিরোধ কেন? শয়তানি ভর করে লুঙ্গি পরা আপনায় দেখলে। কিন্তু শয়তান ঘাড়ে চাপতে ধরলেই তো আমি চাপতে থাকি। বউ আছে আমার, বউ আছে আমার। ফিসফিসে উত্তরে দুষ্টুমি স্বরে বলে নাহিদ। মৌ এমন উত্তরে সরে দাঁড়ায়, বুকে দু হাত বেঁধে ভ্রু কুটিয়ে বলে ওঠে, মশকরা করছেন? তার মানে শয়তান ঘাড়ে চাপে। পরিস্থিতি উল্টো দিকে মোড় নিচ্ছে দেখে তড়িঘড়ি করে নাহিদ বিরোধ স্বরে বলে, না না, শয়তানের সাধ্য কই আপনার জায়গা দখল করে। আজ নজর টিকা দিয়ে রাখবেন এখন থেকে। মৌ চুপচাপ, কথা না বাড়িয়ে হাঁটা দিল ফিরতি কদমে। নাহিদ তা দেখে তড়িঘড়ি করে ফের বইয়ের এক পাশ গলিয়ে নেয় নিজের সাথে। মৌ যেন আজ অভিমানিনী, মুখে আর্ধার নামায়, বিষণ্ণতা কণ্ঠে ঢেলে আওড়ায়, বিয়ের প্রস্তাব এসেছে আপনার, সব এই লুঙ্গির দোষ। আপনাকে লুঙ্গিতে সুদর্শন বাঙালি পুরুষ লাগে, আমি চাই না ভাগ হোক আপনার। ঠোঁট প্রশান্ত হাসি। বউকে অমন ধরে রেখে আয়নার সামনে ঘুরিয়ে নেয়, শিয়ায় নজরে নজরে গাঁথে, পড়ে নেয় যেন ঘর্ণির চোখের ভাষা, সুস্থির জানায়, ঘরণী, এই শুদ্ধ পুরুষের ভালোবাসা শুধু আপনার হোক, নিজের অজান্তেই কেন স্বপ্নেও এর কিঞ্চিত ভাগ হতে দিব না। মন পুরুষের এমন কথায় আর নিজেকে ধরে রাখতে পারে না মৌ। ভেতরের উচাটন ভয় অস্থিরতা নিয়ে প্রশস্ত বুকটা মুখ লুকিয়ে শক্ত বাঁধনে বেঁধে ফুপিয়ে ওঠে সে। নাক টেনে নরম শরীরটা কান্নার তালে কেঁপে ওঠে। নাহিদ বিমূর্ত মস্তিষ্কে জট। সে কি তার নারীর অভিসঙ্গে অবাক হবে নাকি খুশি হবে?
ময়ের খোলা বুকটায় নাক ঘষায় দেন ছুটে নাহিদের। তরিত নিজেও আগলে নেয় শক্ত বন্ধনে, ভালো লাগায় সিক্ত হওয়া পবিত্র মুহূর্ত এটা তার কাছে। মনোপ্রাঙ্গণে আজ উন্মাদনার আবেশের হল্লাহল্লি, পবনের সুর যেন কুর্নিশ জানায় যুগলকে। কিছু সময় পর এক হাতে জড়িয়ে রেখেই অপর হাত ধারা মুখটা উঁচু করে বুক থেকে তুলে দেখে নেয় মন ভরে। কান্নার তোপে নাকের ডগা লালচে, ভেজা পাপড়ি লেপটে শিশির কণা। বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের পানিটুকু মুছিয়ে দিয়ে প্রথমবার গভীর ভালোবাসার স্পর্শ আঁকে বইয়ের কপালে। গাঢ় এক দীর্ঘ চুম্বন বসায় ঘর্ণির কপালে। দীর্ঘ হয় তাদের মধুর অসময়, সময়ের স্রোত বেহি হিসাবই বয়ে যায়, তবু নাহি ঠোঁট দাবি রাখে। বেশ কিছু পল বাদে ঠোঁট সরিয়ে নিলে লজ্জায় মুখ লুকিয়ে নেয় বুকটায়। দুহাতে বাঁধে নাহিদ ওকে, আরও লজ্জা দিতে বলে, শুনুন মিসেস তায়েব, এখন থেকে ঘুমিয়ে থাকলে আদর দিবেন না। যত আদর দিতে হয় জেগে থাকলে দিবেন। আর আগলে রাখার প্রশ্নই আসে কেন? বুকের গহীনেই রেখে দিব। মুখ কথা বলে না, নখ দাবিয়ে দেয় নগ্ন পিঠটায়, ফের বুকটায় নাক ঘষে বলে, পাজি। নাহিদ হেসে দেয় সশব্দে, বুকে ঢুকিয়ে নেয় নরম শরীরটা। ফাগুন নেমেছে আজ নিঝুম বুকে, মিষ্টি কলাতনের নৃত্য। পরম শীতলতা সেটায় পরিপূর্ণ হলো ধুধু বুকটা। পরমানন্দে চিল্লিয়ে চিল্লিয়ে প্রকৃতি বিভোরে ঘোষণা দেয়, চড়ুই জোড়া জোট বাঁধল তাহলে। কাচুমাচু মুখ করে খাবার টেবিলে বসে আছে মিথিলা। সামনে বসা বোনকে কিছু বলতে চায়, কিন্তু সাহসে কুলায় না তার। কালো বাড়ি যাওয়া থেকে কথা হয় না, বাসায় এসেও অনেকবার চেষ্টা করে ফল শূন্য। নসে নির্লিপ্ত বসে আছে, খাচ্ছে, ধ্যান নেই আশপাশের। মিথিলার প্লেট ভরা দেখে মিনারা ঘাড়ে হাত দিয়ে বলে, খাচ্ছ না কেন? আরও কিছু বানিয়ে দিব? ভেতরে গুমড়ে উঠছে সপ্তদশীর। বোন জেনেছে এখন যদি ভাইয়া জানে তবে তাণ্ডব শুরু হয়ে যাবে বাসায়। তার উপর বোনের এমন নির্লিপ্ততা আরও গুটিয়ে নিচ্ছে মিথিলাকে। ভঙ্গুর পুরুষটা না জানি কি করছে, কেমন আছে জানে, খায়নি, নিজেও গলা দিয়ে খাবার নামাবে না। ভাবনা রেখে ঘাড় তুলে দেখে মনের মুখটা, মুখে ফিকে হাসি জড়িয়ে বলে, আর খাবো না, খিদে নেই। নতমস্তক বসা নসি অবুঝ নয়, তবুও বলল না কিছু। খাওয়া রেখে সেও উঠে হাঁটা দেয় মিথিলার পিছু কক্ষে। রফিকুল ও মিনার রহমান চেয়ে বুঝলো না কি হলো দুই বোনের। মিনারা পেছনে যেতে নিলে থামে বাবার কথায়, ছেড়ে দিতে বলে একা। এরা আগেও এমন হয়েছে। মিথিলার ছেলে মানুষই নসি ভুক্তভোগী। বিছানায় বসে দু বোন নসির শুকনো মুখটা দেখে নেয়, বলে, কি ভুল করেছো তুমি বুঝতে পারছো? এখন বাসাটাই এমন, এখন বয়সটাই এমন, কিন্তু তাই বলে নিজেকে সংযত রাখবে না। ওনার অস্তিত্ব মিটিয়ে দেবে যদি ভাইয়া জানতে পারে। তোমার থেকে ভাইয়া এটা আশা করেনি। ভেজা নেত্রপল্লবে বোনের মুখে চেয়ে মিথিলা। কথাগুলো সত্য, কিন্তু কখন কার প্রতি প্রেম আসবে তখন মনকে বুঝে দেওয়া যায় নাকি? বোঝানোর জন্য মুখ খুলবে তার আগেই নসি বলে পুনশ্চ, লাবারি শুনি, যশ খ্যাতি থাকলেও রহমান বাড়ির কেউ মেনে নেবে না। সাবধান শোনা, দূরত্ব বাড়াও। চলে গেল সে। মিথিলা ঠায় বসে চোখের পানির স্রোতে তিক্ত কথাগুলো ভাবছে। ভাবনা ছেদ ঘটে ফোনের রিংটোনে। স্ক্রিনে ভাসে সেভ নাম, পাগল পুরুষ। চোখের পানি মুছে ফোন উঠায় সে, ধাতস্থ স্বরে সালাম জানায়। রামিম কপাল কুঁচকে নিল, কণ্ঠ ভারী শুনে বুঝলো কিছু একটা হয়েছে। সালামের উত্তর করে কাট বলে দিল, নিচে নামো, আমি অপেক্ষায়। ফোন কাটে অপর পাশের মানুষ। মিথিলার মন দেনা মোনা। যাওয়া কি ঠিক হবে না? মন টিকলো না। ব্যগ্র পায়ে ছুট লাগায় নিচে, জুতা অবধি পায়ে দিল না, খালি পায়ে দৌড় দেয়। গাড়ি নিয়ে এসেছে রামিম, পরনে শর্টস, কুচকানো শার্ট, পায়ে স্নিকার্স, অবহেলিত খুশকো চুল, কপালে লেপটে, চোখে মুখে আজ সতেজতা নেই না ঘুমানোর ফলে। শরীর বিশ্রী সিগারেটের গন্ধ, ঠোঁট দুটো আরও কালচে হয়েছে, চোখ লাল, ব্যাকুল হয়েছে বাসার গেটে। মিথিলা নেমে আসলো ছোটার তোড়ে, হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে সে। শান্ত হয়ে মুখে তুলে দেখলো সামনের ছেলেটাকে। বুকটা ধক করে উঠল তার। কি অবস্থা করেছে নিজের। নম্র পায়ে সামনে গিয়ে দাঁড়ায় মুখোমুখি। সহসা আশা গায়ের গন্ধে গা গুলিয়ে উঠল ওর। তবুও সেটা সয়ে মুখটা আজলায় ভরে নিল। নোনা জল টলমলে অক্ষি, হাঁসফাঁস চিত্ত।
গলায় যেন কিছু বিঁধছে, কথা আসছে না মুখ দিয়ে। রামিম দেখছে এক পরীকে হাতে পিঠে তা হাত রেখে মুখের কাছে ধরে চুমু খেলো একটা। খালি পা দেখে মুখটা কঠিন হলো কিছুটা। পাজা কোলে তুলে বসিয়ে দিল গাড়ির সিটে। পা ঝুলিয়ে নিলে রামিম নিজের শার্টের নিচের অংশ দিয়ে যত্ন নিয়ে পায়ের নোংরা ধুলোবালি মুছে দিল শ্রেয়সীর। নিজের পায়ের স্নিকার্স খুলে পরিয়ে দিল জানটাকে। মায়াবী মুখটায় চেয়ে শুধালো সোজা সাপটা। কি বলেছে? ফের ভালো লাগা চেয়ে গেল অমানিস্যার কালো মেঘে। ঝুপ করে বৃষ্টি নামে আবার মন অলিন্দে। মস্তক নেয় নত করে। রামিমের এক হাত গাড়িতে ভার দিয়ে অপর হাতে দিয়ে শ্রেয়সীর নত মুখটা থুতনি ধরে তোলে। শীতের স্বরে ফের একই প্রশ্ন। কি বলেছে? লাবারিস আপনি, দূরে থাকতে। বলে ঝাঁপিয়ে পড়ে মন পুরুষের বুকটায়। নীরবতায় ডুবে এখন ফুপিয়ে চলেছে মিথিলা। রামিমের চিবুক শক্ত হলো, উপসেরায় ধাবিত গরম স্রোত। মাথা দাউ দাউ করে উঠে দাঁড়ালো কথাটায়। তবুও নিজেকে শান্ত রাখছে, মাথায় হাত বুলিয়ে বোঝায় চিন্তা নেই, রামিম আছে। চোখ তুলে উপরে তাকায় রামিম, দৃষ্টি ব্যালকনিতে দাঁড়ানো নসিতে। নসিও চেয়ে দেখছে চড়ুইদের। চেয়ে থেকেই রামিম আরও শক্ত করে জড়িয়ে নিল প্রাণটাকে। চোখের ভাষায় বলছে হয়তো ও আমার। নসি শ্বাস ছেড়ে চলে গেল ভেতরে। রামিম চুপচাপ দৃষ্টি নামিয়ে নিজের বুকে থাকা রমণীর দিকে তাকালো। চুলে ঠোঁটের ছোঁয়া দিয়ে নিজেও চুপ রইল। এভাবে কেটে গেল অজানা অনেক প্রহর। গরমের উত্তাপে টেকা দায় সরতে চাইল রামিম। ওর নাড়াচাড়ায় মাথা তুলে চাইল মিথিলা। রামিম হাসলো শ্রেয়সীর মুখটা দেখে। কেমন আদুরে বাচ্চা লাগছে এখন। আলতোভাবে সযত্নে চোখের পানি মুছিয়ে দিল, বলল, আজ রেস্ট করো, চিন্তা করতে হবে না। আর সন্ধ্যার সময় আসবো ফুচকা নিয়ে। কলেজ মিস গেলে পড়াশোনা করবে। মিথিলা স্বাভাবিক হলো, হাত উঁচু করে বোঝালো বসা থেকে নামিয়ে দিন। রামিম নামিয়ে দিলে বলল আপ্লুত কণ্ঠে, অপেক্ষা করুন একটু, আমি খাবার প্যাক করে আনছি, ভাইয়া সহ খাবেন। সিগারেটে আমার সমস্যা, কয়বার বলতে হয়, এরপর আর কাছে ঘেঁষতে দিব না। চিত্ত পুলকিত হলো রামিমের। বুকে শান্তি নেমে আসে। হাস্যরস আননে মাথা ঝাঁকালো। ঠিক আছে। দুনিয়া টলছে নসির। অচল আয়তন মস্তিষ্কে ঘরের এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে অনবরত। বিশ্বাসে খটকা লাগছে ওর। চিত্তে বেজায় অস্থিরতা। মনস্তাপে হাঁসফাঁস উচাটন শুরু হয়েছে। বিষাক্ত লাগছে সব কিছু। মন টিকছে না আর এই বাড়িতে। অশান্ত মনে বেরিয়ে পড়ল সে বাইরে। এখন নিজের সাথে সময় কাটাতে হবে তার। ভাইয়াও বাসায় নেই। মনের দ্বন্দ্বে অবস্থা। বেগুদিক সাথে অসুস্থ হওয়ার জোগাড়। ক্যাফের এক নীরবতায় আচ্ছন্ন কোণে বসে নওশি। সামনে কফি রাখা। মাইগ্রেশনের জন্য চোখে চশমা আটা। বেশ মনোনয়ন রেখে বইয়ের পাতায় এক এক শব্দে মনের হাল শান্ত করতে তৎপর সে। দুনিয়াবি সব চিন্তা ফেলে বইয়ের চয়নে মনের উথাল পাথাল ঢেউ সামলাচ্ছে। এটাই প্রশান্তি। এত মানসিক চাপ পড়েনি তার কখনো। এখন বেশ স্ফূর্তিতে একটার পর একটা পৃষ্ঠা উল্টে বইয়ের গন্ধ মনে ঘেঁটে নিচ্ছে সে। রাজ কাচের গেট ঢেলে ঢুকলো ক্যাফেতে। এ সময় মিটিং আছে তার এখানে, তাই আসা ক্লায়েন্টদের সাথে আউটডোর মিটিং অ্যাটেন্ড করতে। ওরাই সব ঠিক করে দিয়েছে। সোজা এসে বুকিং সিটে বসলো তারা। কর্মর্দন শেষে কাজ আগাচ্ছে বেখেয়ালি। ওর চোখ পড়ে নসিতে। সাহসাই এক পেশে হাসি ফুটল ওষ্ঠপুটে। ধ্যান আর থাকলো না কাজে। নির্নিমেষ নিবিষ্ট আঁখি করলো নারীর ওপর। এক ধ্যানে চেয়ে রইল শুধু ফ্যাল ফ্যাল করে, যেন পলক ফেলতেই ভুলে গেছে। শান্ত নদীর ন্যায় চোখ দুটো নিষ্পলক ওর। কেউ গভীর নজরে পিষ্ট করছে ভেবে নসির মনোনিবেশে বিঘ্ন ঘটে। এমন চাহনিতে হওয়ার কথাই। নড়ে চড়ে উঠল সে এতে। বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে ডানে বামে দেখল, কিন্তু পেল না কিছু। মনের ভুল ভেবে আবার ডুব দিল পাতায়। কিছু পল শেষে ফের ধ্যান ছুটল তার। কায়া শিরশির করছে অস্বাভাবিক অধীরতা মনে। বুঝে মেয়েরা এমন চোখের ভাষা। বইয়ের পাতা বন্ধ করে সতর্ক নজর ফেলে পরোক্ষ করতে লাগলো কার বেহায়া নজর তার উপর রয়েছে।
শেষে চোখ আটকালো রাজেতে, কেমন শানিত নয়ন তাক করা তার উপর। গুটি গেল খানিক নসি সে কর্নারের শেষ টেবিলে, আর 2 টেবিল পেরিয়ে রাজরা মাঝখানে। কপালে ভাঁজ ফেলে মাথা নাড়িয়ে বোঝায় কি সমস্যা। রাজ তবুও অনড় রয়েছে সেভাবেই, হেলদোল নেই কোনো, চেয়েই আছে। 2-3 বার একইভাবে প্রশ্ন করলো নসি, কিন্তু না, কাজ হয় না। না তো আর আজকে থামাতে পারে, আর না পারে ব্যাগ থেকে ক্যান্ডি চকলেট বের করে ডিল ছুঁড়ে দিল ওর গায়ে। রাজ স্থির, তাতেও এমন কাণ্ডে স্টাফ ক্লায়েন্টরা অবাক হয়ে ঘাড় ফিরিয়ে দেখছে ধূসর বাদামি বর্ণের বিরক্ত চোখ নিয়ে বসা রমণীকে। কি সাহস! মনে মনে হয়তো তারিফ করছে, পুনশ্চ চোখ আনে রাজেতে তারা। রাজের তাতে কিছু যায় আসে না। ঢিল দেওয়া ক্যান্ডিটা হাতে নিয়ে টেবিলে রাখে, চেয়ারে গা এলিয়ে ফের চোখ তাক করে নসির মুখে। সর্বদা গাম্ভীর্যের আদল এখন অতি শীতল, চোখ দিয়েই শিহরণ তুলছে যেন রমণীর। নসির চোখ ছোট হলো, কপালে গুটি কয়েক ভাঁজ আরও বাড়ল। ভ্রু গুটিয়ে নিজে নামিয়ে একত্র করে যেথায় রাজ্যের বিরক্তি। নাকের পাটাতনে ভারী শ্বাসের উপস্থিতি। পারলে এক্ষুনি গিয়ে চোখে গুঁতো দিয়ে দিত। তপ্ত শ্বাস ছেড়ে বইটা মেলে আড়াল করলো মুখ। এবার রাজের মুখে সূক্ষ্ম হাসি খেলে যায়, নিমিষেই তা মিলিয়েও যায়। চিবুক টান করে চেয়ে থেকে দরাজ গলায় বলল, মিটিং ডিসমিস। পাশে থাকা নতুন ক্লায়েন্ট একটা উচ্চারণ করতেই হাত ধারে চুপ করিয়ে দিল ওনাকে। অগ্নিঝরা চোখ মিস মিনার দিকে তাক করলে বুঝে গেলেন তিনি বসের হুকুম। কথা না বাড়িয়ে ছেড়ে দিলেন বসকে একা। কাল বিলম্বিত রাজ উঠে দাঁড়ালো, এগিয়ে গেল নসির দিকে। সুচাগ্র নীরব পদধূলিতে চেয়ার টেনে বসলো মুখোমুখি মন রমণীর। টের পায়নি এমন শব্দহীন কাজ নসি। তড়িৎ রাজ মুখের উপর রাখা বইটা সরিয়ে দিলে চকিতেও তাকালো নসি। মুখে বিভ্রম তৈরি হয়। অবিশ্বাস্য দোলাচলে কুণ্ঠিত হলো কিছুটা, তবে ঠায় বদনে মুহূর্তেই খেলে গেল একরাশ রাগ। শক্ত কণ্ঠে তেজালো কথা ছুড়ল, সমস্যা কি আপনার? রাজ চুপচাপ বইটা নেড়ে চেড়ে দেখছে। কোন কালেই এইসব বই মন ছিল না তার। বইটা টেবিলে রেখেই ওই রাগান্বিত মুখে চাইলু, বলল ব্যঙ্গাত্মক, আরে কার সাথে দেখা? শাহ টেক্সটাইলের নতুন ডিজাইনার যে। কেমন আছো? নসি কি বলবে ভুললে বসেছে। এর হঠাৎ কি হলো? অফিসের বাইরে দেখা হলে কথা বলবে সেটা ঠিক, কিন্তু এর এমন ব্যবহারের কারণ কি? ব্যাটার মতলব ঠিক লাগলো না, তবুও ভদ্রতার খাতিরে উত্তর করল। রাজ সোজা সাপটা পুনরায় প্রশ্ন করে, বই পছন্দ? মনের অথিত প্রশ্ন রাখলো না, মনেই কোথায় একটা কিছু আটকে আছে, বাসনা তার অন্য, কেন যেন তা পূরণ করতে চাইলো মন ওর। নসি পায়ের উপর পা তুলে গা এলিয়ে দিল আসনে। তার ইচ্ছে নেই কথা বলার, ভাবলো কথাই হবে না, কাজে কিছু করতে হবে। সাই 2 আঙ্গুল দ্বারা নাক চেপে ধরে 2-1 ওয়াক ওয়াক করে বোঝায়, গা গুলিয়ে উঠছে ওর। নাটক শেষে সোজা হয়ে টিস্যু দ্বারা মুখ মুছে নেয়। রাজ নির্লিপ্ত, ঠোঁট বাঁকায় রমণের বাচ্চা মতে। পানির বোতল এগিয়ে দিয়ে সহস্তে সেটা না নিয়ে শুধালো নসি, কতদিন ধরে গোসল করেন না? অনেক দিন হলো, আর মনে হয় করব না। তবে তুমি চাইলে একেবারে ফরজ গোসলের দিন থেকে নিয়মিত গোসল করব। প্রমিস? তেরা জবাবে নসি থতমত খায়, গুছিয়ে আসে কপাল। বিতৃষ্ণা নামে সাথে সাথে এমন কথায় চশমা খুলে বক্সে ভরে দ্রুত প্রস্থান করে জায়গায়। এতে রাজ হাসে, দ্রুত উঠে পিছু নেয় সেও। পকেটে হাত গুজে শীষ বাজায় আনন্দোল্লাসে। গ্রোসারি সুপার শপের সামনে নামে নসি, সাথে ড্রাইভার সবুজ আছে। আজ নিজেই বাজার করবে টুকিটাকি। পেছনে রাজও গাড়ি থামায় একটু দূরে। কোনো কালেই এসবে পা না পড়া ছেলে আজ এলো এখানে। মিটিংয়ে জয়েন করা থেকে এখন অবধি একটা সিগারেটও টানতে পারেনি এ রমণীর জন্য। আবার গাড়িতেই কয়েকটা ডিও সেও শেষ হয়ে করেছে। আস্তে ধীরে কদম মিলায় নসির পিছু পিছু সে, চোখ দুটো আটকা রমণীতেই। নসি ঘুরে ঘুরে এটা ওটা কিনছে, পাশে সবুজ ট্রলি ঠেলছে। কিঞ্চিত দূরে পকেটে হাত গুজে রাজ দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু বাকি সবার নজর শাহ রেহনাওয়াজ রাজে নিবদ্ধ। বিজনেস সার্ভারের শোরগোল ফেলা আইকন আজ গ্রোসারি শপে এসেছে ভাবা যায়। লোকের ফিস ফিস গুঞ্জন আর একত্রে জড়সড় ভাব দেখে নসি উকি ঝুঁকি দিল। ফের আপদটাকে দেখে তিতি বিরক্ত হলো সে। চসূচক শব্দ বের করে শ্বাস ফেলে নসি, আর মাথায় আনে নাশ এসব। মন দিল কাজে। রাজ এবার একদম নসির থেকে 1 হাত দূরত্বে আসলো। তা থেকে কি যেন খুঁজে নসি পাশ হতে রাজ একটা আচারের বয়াম হাতে তুলে সামনে ধরে ওর। জানতে চাইল ইনোসেন্ট মুখ করে,
এগুলোর টেস্ট কেমন? হাতে ধরা বয়াম দেখে নিল নসি, কাট কাট বলে দেয়। বিয়ে করে নিজের বউয়ের কাছে জেনে নিয়েন স্বাদ কেমন এগুলো, যত সব। জিভ দ্বারা ঠোঁট ভেজায় সে চটপটে হয়ে নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, ঠোঁট উল্টে নিল। হেয়ালি সুর রাজের। বিয়ের বয়স হয়েছে কি? মনে তো হয় না। অবাক নসি, অসাড় হলো চিত্ত, খুইয়েছে মুখের ভাষা। পরক্ষণেই হুঁশ ফিরে রাজের কথায়। অল্প বয়সে বিয়ে করলে কোমর পড়বে। টান টান হয়ে দাঁড়ায় এবার নসি, জ্বালাচ্ছে ওকে বুঝতে পারে। শান্ত হলো, আঙুল তুলে পাশের তাক দেখিয়ে বলল, ও খাবে, বেবি সল্ট আছে, ফিডার এনে দিব। থতমত খেয়ে কপালে ভাঁজ ফেলে রাজ, তাও দমল না, বলে তার স্বরে। থাকে দামড়া বাবু, ফিটার খেলে টান পড়বে তোমার ভাগে। অসহ্য। উষ্মায় তেতে ওঠে শব্দ করে নসি। রাজ হাসে। এক অস্বাভাবিক সৌন্দর্যের রমণীর এমন অবস্থায় কতদিন পর তার ঠোঁটের হাসির বান দেখা দিয়েছে। গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তারা, বাসায় ফিরবে। সবুজ জিনিসপত্র গাড়িতে তুলছে। রাজ দেখে যাচ্ছে এক নাগাড়ে। আজ তার চোখের উৎস ওই বিরক্ত মাখা মুখটায়, পলকও ঝাপটায় না, বেশ উপভোগ করছে সে। সাথে ভালো লাগছে মন রমণীকে রাগাতে। ফোন আসায় একটু দূরে সরে যায় নসি। রাজ সবুজকে ডাকে। আপু মনির চামচা, এদিকে আয়। সবুজ হাতের কাজ ফেলে তার সামনে দাঁড়ালে রাজ পকেট থেকে 1000 টাকা বের করে দেয় ওর হাতে। ফিস ফিস করে বলে, তোর আপু বাসায় কি কি করে সব খবর দিবি, না হলে তোর দাঁত থাকবে না। অসহায় বদন সবুজের। কিভাবে করবে এটা সে? সমস্যার কথাটা বলে দেয়। স্যার, বাসায় পুরুষ মানুষ ঢোকা বারণ। পারু সব দেখাশোনা করে, গেট থেকে বিদায় করে পুরুষ কাজের লোকদের। অযাচিত তৃপ্ত হলো রাজের মন। পুলকিত রেশ চোখে মুখে ফুটল। বলল না আর কিছু, ভাবলো অন্য কিছু। তবুও টাকাটা ওর পকেটে গুজে দিল। নসি কথা শেষ করে একবার রাজের মুখ দেখে গাড়িতে উঠে যাবে। ফুলওয়ালি এক মেয়ে শিশু নসির ওড়না টেনে ধরে, থামেও। পেছনে ঘুরে এক পরীকে দেখে হাসি ফুটে মুখে। এতে গাঢ় টোলটা ভাসে গালে। রাজ চেয়েই থাকে, নজর আরও বড়, সাথে গভীর হলো। তবুও মন নসির উপর। ভাবলো হয়তো বিরক্ত হবে, কিন্তু তাকে ভুল প্রমাণিত করে হাঁটু গেড়ে বসলো নসি। বেলু ফুলের 2টা মালা নিয়ে চুপ করে ঠোঁট উল্টালো। খুচরা কেন? নোট টাকাই তো নেই ওর কাছে। সে কার্ড ব্যবহার করে সব সময়। ফের মনে পড়লো কিছু একটা। দাঁড়িয়ে গিয়ে রাজের সামনে হাত পাতে বলে, ওয়ালেটটা দিন। হয়তো রাজ বুঝেছে, তবুও দুষ্টুমি করে বলে, দিনে দুপুরে ডাকাতি। চুপ করুন আর দিন ওটা। কথা বাড়ায় না রাজ, এ কথা দিয়ে দেয়। নসি 500 টাকা বের করে দিল। ছোট মেয়েটি খুশিতে আপ্লুত। ওর দেখা দেখি আরও কিছু বাচ্চা আসে সেথায়। নসি তাদেরও দিল। সবাই বেশ খুশি, চকলেটও দেয় অনেক। সব শেষে আবার ছোট মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে গাল দেখিয়ে বলে আদর চাই তার। টুপ করে একটা চুমো দিল মেয়েটি। রাজ দেখছে, তারও মনে লোভ জাগে। বলে বিরস গলায়, টাকা দিলাম আমি, আদর নিলা তুমি, এটা ঠিক না। রাগ ঢাক না রেখে করে নসি উত্তর দেয়, আগে বদ অভ্যাস ত্যাগ করুন, অনেক আদর নিয়ে দিব। যার ওয়ালেট তাকে দিয়ে আর এক মুহূর্ত দাঁড়ায় না নসি। চলে যায় সে। ফিরেও দেখে না এক কাঙ্গালকে। হয়তো এদের বেলাতেই অহং মনটা বাধা দেয়। বলে ওঠে, লাবারিশ এরা, এদের থেকে দূরে থাকতে হবে। এবার আর ভাবে না রাজ। পকেটে হাতড়ে সিগারেট বের করে স্থই জায়গায় ধরায় দেয়া শেষ করে পরপর 2টা 3টার বেলায় সায়দানা মন পদপিষ্ট করে উঠে গাড়িতে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।